হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান নূর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পক্ষ থেকে আবারও উপস্থিত হলাম জীববিদ্যা দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাস নিয়ে। জীববিদ্যা দ্বিতীয় পত্রের যে অনলাইন ক্লাসটা লাস্ট একটা লেকচার হয়েছে আমাদের ওয়েস্ট অ্যান্ড এলিমিনেশন হিউম্যান ইউরিনারি সিস্টেমের উপরে। তো আমার ওই ক্লাসটা দেখে মনে হয়েছে যে অনেক জায়গায় অনেক ফাঁক ছিল, অনেক ইনফরমেশন। ফার্স্ট অনলাইন ক্লাসে এক্সাইটমেন্টে অনেক টার্মিনোলজি আমি অনেক উল্টাপাল্টা বলে ফেলছি। তো আজকে চেষ্টা করবো ওগুলি সব কভার আপ করে দেওয়ার। প্রথমে আমরা লেকচার 1টা একটু রিভিউ করব, তারপর আমরা লেকচার 2তে চলে যাব। তো তার আগে সবাইকে স্বাগতম। তো চলে যাচ্ছি সরাসরি পড়ালেখায়। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে প্রথমেই পড়েছিলাম বৃক্কের গঠন। তো দেখি আমরা বৃক্কের গঠনটা, এখানে আমরা যে বৃক্কের গঠনটা পড়েছিলাম বাকি লেকচার 1-এ সব বলাই আছে। বাইরের অংশ কর্টেক্স, একটু ভেতরের অংশটা মেডুলা, তারপরে অংশটা পেলভিস। তো এই যে মেডুলাতে যে কতগুলি রেনাল পিরামিড ছিল বলেছিলাম, সেখানে রেনাল পিরামিডের পরে কিছু মাইনর ক্যালিক্স মেজর ক্যালিক্স বলে একটা জায়গা ছিল, সেটা আমরা স্কিপ করে গিয়েছি। তো মাইনর ক্যালিক্স আর মেজর ক্যালিক্সটা একটু বলি। মাইনর ক্যালিক্স আর মেজর ক্যালিক্স হচ্ছে যে রেনাল পিরামিডগুলো থাকে, রেনাল পিরামিডের মুখে কতগুলি ছিদ্র থাকে, সেগুলোকে রেনাল প্যাপিলা বলে। এই রেনাল প্যাপিলাগুলি একটা খোলা জায়গা উন্মুক্ত হয়, যেটাকে একটা সাইনাসের মতো, ওখানেই মাইনর ক্যালিক্স থাকে। এই মাইনর ক্যালিক্স, কয়েকটি মাইনর ক্যালিক্স একত্রিত হয়ে মেজর ক্যালিক্স গঠন করে এবং এই মেজর ক্যালিক্সগুলি পরবর্তীতে পেলভিস হয়ে ইউরেটার হয়ে ইউরিনারি ব্লাডারে ইউরিনটাকে জমা করে। এরপর চলে যাচ্ছি নেফ্রনের কথায়। নেফ্রন পড়েছিলাম আমরা নেফ্রনের ক্ষেত্রে বলেছিলাম যে নেফ্রনের দুটো অংশ থাকে, রেনাল কর্পাসেল এবং রেনাল টিউবিউলস। রেনাল কর্পাসেলে গ্লোমেরুলার ক্যাপিলারিস এবং বৌমন্স ক্যাপসুল থাকে। আর এরপরে যে রেনাল টিউবিউলসের যে অংশটা, সেখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, হেনলির লুপ থাকে, লুপ অফ হেনলি বলে যেটা, এবং এরপরে ডিস্টাল প্যাচানো নালিকা থাকে, এরপরে একটা কালেক্টিং টিউবিউল থাকে। এই যে কালেক্টিং টিউবিউল, অনেকগুলি নেফ্রনের ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এসে এই কালেক্টিং টিউবিউলের এই জায়গাগুলোতে মিলিত হয় এবং এরপরে ডাক্ট অফ বেলিনি হয়ে এটা পেলভিসে উন্মুক্ত হয়ে সেখান থেকে ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে এই ফর্মড ইউরিনটাকে নিয়ে যায়। গত ক্লাসে নেফ্রনের ব্যাপারে একটা জিনিস বলা হয়নি, যেটা আজকে যখন আমরা ইউরিন ফর্মেশন পড়বো তখন সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে এই যে এখানে যে নেফ্রনটা দেখা যাচ্ছে, এই নেফ্রনের চারিদিকে দেখো এই যে এফারেন্ট আর্টেরিয়লটা যে বোমেন্স ক্যাপসুলের গ্লোমেরুলার ক্যাপিলারিজে ঢুকলো এবং এফারেন্ট আর্টেরিয়ল হয়ে বের হয়ে গেল, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি এখানে আরেকটা পেঁচানো, দেখো এখানে অনেকগুলি নালিকা। এই নালিকাগুলি হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিস। কারণ যখন বোমেন্স ক্যাপসুল থেকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলটা চলে যাবে এবং এখানে যখন রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশন হবে, সেই রিঅ্যাবজর্পশন এবং সিক্রেশনটা কোন জায়গা থেকে হবে? এই রিঅ্যাবজর্পশন অ্যান্ড সিক্রেশনটা এই পেরিটিউবুলার ক্যাপিলারিসের মধ্য দিয়ে হবে। এর অর্থ হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিসের মধ্যে যে জিনিসগুলো আবার রক্তের প্রয়োজন সেগুলি ফেরত যাবে, এই পেরিটিউবুলার ক্যাপিলারিসের মাধ্যমে সেই ফেরত যাওয়া অংশগুলি মেইন ব্লাড স্ট্রিমে চলে যাবে। আবার মেইন ব্লাড স্ট্রিম থেকে বা পেরিটিউবুলার ক্যাপিলারিস থেকে যে জিনিসগুলি আবারও ইউরিনে সিক্রেট হওয়া দরকার, যেগুলো আমরা রাখতে চাচ্ছি না বা যেগুলো আবার আমাদের ইউরিনে ফেরত দেওয়া দরকার, সেই জিনিসগুলি পেরিটিউবুলার ক্যাপিলারিস থেকেই আবার রেনাল টিউবিউলসে ফেরত আসবে। আমরা এবার যাচ্ছি শারীরবৃত্ততে। এই যে ধাপে ধাপে ইউরিন ফর্মড হচ্ছে এবং সেটা বডি থেকে এলিমিনেট করে দিচ্ছে, এই প্রসেসটা দুটো ধাপে পড়তে হবে। প্রথম ধাপটা হচ্ছে যে কোষ থেকে যে ক্ষতিকর অ্যামোনিয়াটা কিভাবে লিভারে যাচ্ছে এবং সেই লিভার সেটাকে ইউরিয়াতে পরিণত করে ইউরিয়াটা চলে আসতেছে কিডনিতে এবং কিডনি সেটাকে ইউরিয়াটাকে ইউরিনে ট্রান্সফর্ম করছে। তো এই প্রসেসটা আমরা দুটো ধাপে পড়বো। তার প্রথম যে স্টেজটা সেটা হচ্ছে ইউরিয়া সাইকেল। এই ইউরিয়া সাইকেল কাকে বলে? ইউরিয়া সাইকেল হচ্ছে এই যে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে আমাদের বডিতে, এই অ্যামোনিয়াটা অত্যন্ত ক্ষতিকর। এই ক্ষতিকর অ্যামোনিয়াটা কোনোভাবেই আমাদের ব্লাড আসবে না এবং ব্লাড স্ট্রিমে এটা ফ্রিলি চলতেও পারবে না। তো এটাকে অবশ্যই আগে লিভারে যেতে হবে এবং লিভার এই অ্যামোনিয়াটাকে ইউরিয়াতে পরিণত করবে। তো এই ক্ষতিকর অ্যামোনিয়াটাকে একটু কম ক্ষতিকর ইউরিয়াতে পরিণত করার যে প্রক্রিয়াটা, যেটা লিভার করে, এই প্রসেসটাকেই আমরা ইউরিয়া সাইকেল বলছি। তো এটা বোঝার জন্য আমরা একটা ভিডিও দেখে আসি। প্রোটিন ভাঙার পদ্ধতিকে প্রোটিওলাইসিস বলে। প্রোটিওলাইসিস পদ্ধতিতে প্রোটিন ব্রেকডাউন হয়ে ইন্ডিভিজুয়াল অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন করে। এই অ্যামাইনো অ্যাসিড নাইট্রোজেন যৌগ। তাই আমাদের দেহে নাইট্রোজেনাস ওয়েস্টের মেজর সোর্স হলো প্রোটিন। এখন আমরা যদি অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার একটু ভালোভাবে দেখি,
তাহলে আমরা দেখব যে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন সমন্বয়ে অ্যামিনো গ্রুপ রয়েছে। এই অ্যামিনো গ্রুপ হাইলি টক্সিক, তাই এটি ব্লাডের স্ট্রিমে প্রবেশ করতে পারে না। ব্লাড স্ট্রিমে প্রবেশ করে লিভার পর্যন্ত যাবার জন্য অন্য কোনো যৌগের সাথে যুক্ত হয়ে তাকে লিভার পর্যন্ত যেতে হয়। লিভারে যাওয়ার পর লিভার সেটিকে ইউরিয়াতে পরিণত করে, যে সাইকেলটিকে ইউরিয়া সাইকেল বলে। এই অ্যামোনিয়া বা অ্যামিনো গ্রুপটি অন্য কোনো যৌগের সাথে যুক্ত হওয়ার জন্য দুটি স্টেপ সম্পন্ন করে। এই দুটি স্টেপ হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন এবং অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন। ক্ষতিকর অ্যামোনিয়াকে কম্পারেটিভলি কম ক্ষতিকর ইউরিয়াতে পরিণত করার প্রক্রিয়াকে ইউরিয়া সাইকেল বলে, যেটি লিভারে সম্পন্ন হয়। এই প্রক্রিয়াটি সর্বপ্রথম হ্যান্স ক্রেবস এবং কার্ট হিন্সলেট প্রথম বর্ণনা করেন এবং পরে বিস্তারিত বর্ণনা করেন রাটনার অ্যান্ড কোহেন। এই রিয়াকশনটি 5টি স্টেপের মাধ্যমে সম্পন্ন হয়। এই ধাপে ধাপে 5টি রিয়াকশনে 5টি ডিস্টিংক্ট এনজাইম কাজ করে এবং এর মধ্যে প্রথম 2টি মাইটোকন্ড্রিয়ায় থাকে এবং পরবর্তী 3টি সাইটোপ্লাজমে থাকে। প্রথমে অ্যামোনিয়ার সাথে কোনো কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বোমাইলেজ ফসফেট উৎপন্ন করে। এই কার্বোমাইলেজ ফসফেট যৌগটি প্রডিউস করবার সময় কার্বোমাইলেজ ফসফেট সিনথেটিজ নামক একটি এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করে এবং এখানে 2 অণু এটিপি 2 অণু এডিপিতে রূপান্তরিত হয়। এই কার্বোমাইল ফসফেট যৌগটি এরপর অ্যামিনো অ্যাসিড অর্নিথিনের সাথে যুক্ত হয়ে সিট্রুলিন উৎপন্ন করে। এই অর্নিথিন অ্যামিনো অ্যাসিডটি শুধু অর্নিথিন সাইকেলের জন্যই কাজ করে অথবা ইউরিয়া সাইকেলের জন্যই কাজ করে। এই অর্নিথিন থেকে সিট্রুলিন যৌগ উৎপন্ন হবার সময় অর্নিথিন ট্রান্সকার্বোমাইলেজ নামক একটি এনজাইম ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। এখানে এক অণু ফসফেটও মুক্ত হয়। এই যে অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে কার্বোমাইল ফসফেট উৎপন্ন করলো এবং এরপর অর্নিথিনের সাথে যুক্ত হয়ে সিট্রুলিন উৎপন্ন করলো, এই প্রক্রিয়াটি মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। এরপর সিট্রুলিন মাইটোকন্ড্রিয়া থেকে বের হয়ে সাইটোপ্লাজমে প্রবেশ করে এবং সেখানে অ্যাসপারটেট বা অ্যাসপার্টিক অ্যাসিড নামক একটি অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে আর্জিনোসাক্সিনেট যৌগ উৎপন্ন করে। আর্জিনোসাক্সিনেট যৌগটি গঠন করবার সময় আর্জিনোসাক্সিনেট সিনথেটেজ নামক একটি এনজাইম কাজ করে এবং এখানে এক অণু এটিপি দরকার হয়, সেটি এক অণু এএমপিতে সম্পন্ন হয়, যেটাকে অ্যাডিনোসিন মোনোফসফেট বলে। আর এনজাইমের নাম আমি আগেই বলেছি। এরপর আর্জিনোসাক্সিনেটের উপরে আর্জিনোসাক্সিনেজ বা আর্জিনোসাক্সিনেট লাইয়েজ নামক একটি এনজাইম কাজ করে ফিউমারেট এবং আর্জিনিন গঠন করে। আমরা জানি আর্জিনিন আমাদের দেহের আরেকটি অ্যামাইনো অ্যাসিড। এখন এই আর্জিনিন অ্যামাইনো অ্যাসিডের উপরে আর্জিনেজ নামক একটি এনজাইম কাজ করে। এটি আর্জিনিনকে ভেঙে অর্নিথিন এবং ইউরিয়া উৎপন্ন করে। ইউরিয়া ওয়াটার সলিউবল, এজন্য এটি ব্লাডের প্লাজমায় প্রবেশ করে এবং ব্লাড স্ট্রিমের সাথে কিডনিতে চলে যায়। আর অর্নিথিন আবারও মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং আরেকটি অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেলে গিয়ে কার্বোমাইলেট ফসফেটের সাথে যুক্ত হয়ে সিট্রুলিন গঠন করে। সেই প্রসেসটি আবার চলতে থাকে। ইউরিয়া সাইকেলের ভিডিওটি দেখে তোমরা উপকৃত হয়েছো। এরপরও আমরা আরেকবার ইউরিয়া সাইকেলটি বইতে কিভাবে দেওয়া আছে দেখে নিই, কারণ আমি যেভাবে বর্ণনা করেছি সেটি আসলে অনেক বেশি ডিটেলস ছিল, অনেক কিছুই আছে যেগুলি অ্যাকচুয়ালি অনার্স লেভেলের জন্য লাগে। তাই একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কিভাবে পড়লে বইতে যেভাবে দেওয়া আছে, যেভাবে পড়লে তোমাদের জন্য সহজ হবে সেভাবে আমি একটু বলে দিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমিষ জাতীয় খাদ্য ভেঙে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। সেই অ্যামাইনো অ্যাসিডটি ডিঅ্যামিনেশনের মাধ্যমে কিটো অ্যাসিড এবং অ্যামিনো গ্রুপ ক্রিয়েট করছে। এই অ্যামিনো গ্রুপটি একটি হাইড্রোজেন আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করছে। এই যে প্রসেসটি লিভারের মধ্যে সম্পন্ন হচ্ছে। এরপরেই এই অ্যামোনিয়া কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে একদম শেষে গিয়ে ইউরিয়া এবং পানি উৎপন্ন করছে। এই যে এখানে 2 অণু অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড মিলে অর্নিথিন সাইকেলের মাধ্যমে যে লাস্ট যে প্রোডাক্ট উৎপন্ন করছে সেটারই ফুল সাইকেলটি এখানে একটু ব্রিফলি দেওয়া আছে, একটু শর্ট করে দেওয়া আছে। এখানে দেখাচ্ছে যে অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে সিট্রুলিন গঠন করছে। সিট্রুলিনের পরেই এই সিট্রুলিন কয়েকটি ধাপে
আর্জিনিন উৎপন্ন করছে এবং সেই আর্জিনিনটি অর্নিথিনে পরিণত হচ্ছে। সেই অর্নিথিনটি আবারও আরেকটি অর্নিথিন সাইকেল বা ইউরিয়া সাইকেলে প্রবেশ করছে। আর এদিকে আর্জিনিনটা যখন ভাঙছে তখন আর্জিনিনের উপর আর্জিনিজ এনজাইম কাজ করে অর্নিথিন এবং ইউরিয়া নামক দুটি প্রোডাক্ট তৈরি করছে। অর্নিথিন তো বললামই যে আরেকটি সাইকেলে এন্টার করবে, কিন্তু ইউরিয়াটি চলে যাবে ব্লাড স্ট্রিমের মাধ্যমে বৃক্কে এবং বৃক্ক সেটিকে ইউরিনে রূপান্তরিত করবে। ফর্মেশন অফ ইউরিন। ফর্মেশন অফ ইউরিন তিনটি ধাপে সম্পন্ন হচ্ছে। প্রথমটি হচ্ছে আল্ট্রাফিল্ট্রেশন, দ্বিতীয়টি টিউবিউলার রিঅ্যাবজর্পশন এবং 3 নম্বর হচ্ছে সিলেক্টিভ সিক্রেশন। প্রথমেই আমরা প্রথম ধাপটি বলছি। আল্ট্রাফিল্ট্রেশনটি আমাদের যে নেফ্রনের রেনাল কর্পাসেল সেখানে সম্পন্ন হয়। রেনাল কর্পাসেলের এফারেন্ট আর্টেরিওলের মধ্য দিয়ে ব্লাড প্রবেশ করে, ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বের হয়ে যায়। দেখা যাচ্ছে এখানে এই যে এফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড প্রবেশ করছে এবং ইফারেন্ট আর্টেরিওল দিয়ে ব্লাড বের হয়ে যাচ্ছে। এই সময় গ্লোমেরুলার ব্লাড ক্যাপিলারিজ যে নেটওয়ার্কটি আছে, এই গ্লোমেরুলার ক্যাপিলারিজে এক ধরনের চাপের সৃষ্টি হচ্ছে এবং এই চাপের মধ্য দিয়ে ব্লাড স্ট্রিমে বা ব্লাড প্লাজমাতে যে সকল কনস্টিটিউয়েন্ট ফিল্ট্রেট হবে, সেই ফিল্ট্রেট উপাদানগুলি বা সলিউটগুলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন হিসেবে বোম্যান্স ক্যাপসুলার স্পেসে প্রবেশ করছে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন। আমরা এখানে রেনাল কর্পাসেল দেখতে পাচ্ছি। আমরা জানি গ্লোমেরুলাস রেনাল কর্পাসেলের ব্লাড ক্যাপিলারিজ যেটি এফারেন্ট আর্টেরিওল থেকে তৈরি হয় এবং ইফারেন্ট আর্টেরিওল দিয়ে বের হয়ে যায়। এই গ্লোমেরুলাস বোম্যান্স ক্যাপসুল দ্বারা পরিবেষ্টিত থাকে। এফারেন্ট আর্টেরিওল বোম্যান্স ক্যাপসুলে প্রবেশ করে যে ব্লাড ক্যাপিলারিজ নেটওয়ার্ক তৈরি করে, সেটি আবার ইফারেন্ট আর্টেরিওল হয়ে বের হয়ে যায়। এফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওলের মধ্যে ব্যাসের পার্থক্য থাকার কারণে এখানে একটি প্রেশার তৈরি হয়। সেই প্রেশারটি অ্যাকচুয়ালি এক ধরনের হাইড্রোস্ট্যাটিক প্রেশার, যার মাধ্যমে যেসব জিনিস ফিল্ট্রেশন হবে সেই ফিল্ট্রেটগুলো বোম্যান্স ক্যাপসুলার স্পেসে গিয়ে জমা হয় এবং পরবর্তীতে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে চলে যায়। এখানে একটা ফিল্ট্রেশন ব্যারিয়ার থাকে। এই ফিল্ট্রেশন ব্যারিয়ারটি আসলে একটি স্ট্রেইনারের মতো। এই স্ট্রেইনারটি আমরা মনে করি আমাদের কিচেনে যে স্ট্রেইনার থাকে, যদি কোনো ভেজিটেবল আমরা ধুই তখন দেখা যায় ছোট ছোট ভেজিটেবলের কণা এবং পানিটি স্ট্রেইনার হয়ে বের হয়ে যাচ্ছে এবং বড় বড় কণাগুলি উপরে আছে। ঠিক সেরকমই গ্লোমেরুলার ক্যাপিলারিজে প্রোটিন এবং ব্লাডের যে সেলগুলি সেগুলি ফিল্ট্রেশন হয় না, বাদ বাকি যেসব মলিকিউল 1.8 ন্যানোমিটারের কম তারা ফিল্ট্রেশন হয় এবং প্রোটিন এবং ব্লাড প্লাজমার যেসব হিমোগ্লোবিন যেসব কোষ থাকে সেগুলি 3.6 ন্যানোমিটারের বেশি বড় থাকে বলে এজন্য সেগুলি ফিল্ট্রেট হয় না। এই যে আল্ট্রাফিল্ট্রেশন ব্যারিয়ার, সেটার কয়েকটি লেয়ার এখানে দেখানো হচ্ছে। সবচেয়ে নিচে ফেনেস্ট্রেশন লেখা যে লেয়ারটি, এটি আসলে এন্ডোথেলিয়াম এবং এরপরে বেসমেন্ট মেমব্রেন। এরপরই এই যে আঙুলের মতো কতগুলি প্রজেকশনের যে লেয়ার, সেটা হচ্ছে পোডোসাইট, যেটা আমরা দেখিয়েছিলাম আগে বোম্যান্স ক্যাপসুলের গ্লোমেরুলার ক্যাপিলারি সংলগ্ন যে এলাকাটা। তো এখানে বোঝার জন্য এক ধরনের ফোর্স আমাদের বুঝতে হবে। এখানে 2 ধরনের ফোর্স কাজ করে, প্রেশার কাজ করে। সেগুলো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং অনকটিক প্রেশার। হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা আমরা বুঝবো যখন কোনো জায়গায় অনেক পানি জমে যায়, পানিটা সে বাইরের প্রাচীরটাতে একটা প্রেশার ক্রিয়েট করে, সেটাই হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এখানে 2 জায়গার হাইড্রোস্ট্যাটিক প্রেশার কাজ করে, গ্লোমেরুলার ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং বোম্যান্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার, সেটা একটা পুশিং প্রেশার। আর অনকটিক যে প্রেশারটা সেটা অ্যাকচুয়ালি একটা পুলিং প্রেশার, সেটা একটা স্কুইজিং প্রেশারের মতো। সো সেটা শুধু গ্লোমেরুলার ক্যাপিলারিজে যেসব প্রোটিন মলিকিউল আছে সেগুলি। সো 2 দিক থেকে হাইড্রোস্ট্যাটিক প্রেশার কাজ করে এবং অনকটিক প্রেশার শুধু গ্লোমেরুলার ক্যাপিলারিজ দিক থেকে কাজ করে। এখানে গ্লোমেরুলার ক্যাপিলারিজের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বিয়োগ বোম্যান্স ক্যাপসুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাদ দিলে যে প্রেশারটি থাকে, সেই প্রেশারে ফিল্ট্রেটগুলি আল্ট্রাফিল্ট্রেশন ব্যারিয়ার পার হয়ে বোম্যান্স ক্যাপসুলার স্পেসে এসে জমা হয় এবং সেটাকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে। আমরা এবার দেখব টিউবিউলার রিঅ্যাবজর্পশন বা টিউবিউলার পুনঃশোষণ কি। টিউবিউলার রিঅ্যাবজর্পশন হয়ে থাকে রেনাল টিউবিউলসে, অর্থাৎ বোম্যান্স ক্যাপসুলের পরের যে অংশটি থাকে। এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল প্যাচানো নালিকা এবং কালেক্টিং টিউবিউল থাকে। এই রিঅ্যাবজর্পশনের 80 থেকে 90%ই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে হয়ে থাকে। টিউবুলার রিঅ্যাবজর্পশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই যে ব্লাড প্লাজমার মাধ্যমে এই বোম্যান্স ক্যাপসুলে যে ক্যাপসুলার স্পেসে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশনটা এসেছে, সেই গ্লোমেরুলার ফিল্ট্রেশন থেকে কোন কোন কনস্টিটিউয়েন্টগুলো আমাদের ব্লাড স্ট্রিমে আবার ফেরত যাবে, অর্থাৎ বাইরে যে পেরি টিউবুলার ক্যাপিলারিজ থাকে, এই পেরি টিউবুলার ক্যাপিলারিজ কোন ব্লাড
কোন উপাদানগুলোকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল এবং অন্যান্য টিউবিউল থেকে শোষণ করে আবারও দেহে ফেরত নিয়ে যাবে। তো আমরা দেখে নিই যে কোন অংশ থেকে কি কি কনস্টিটিউয়েন্ট আবার পুনঃশোষিত হচ্ছে। এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, ভিটামিন, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন এবং লাস্টে যে বাইকার্বনেট এবং পানি বলা আছে, এই দুটি সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই দুটি হচ্ছে অ্যাসিড বেসের ব্যালেন্স সম্পন্ন করে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়নের মাধ্যমে। এরপরই লুপ অফ হেনলিতে প্রচুর পরিমাণে পানি আবার দেহে ফেরত যায়, এখানে একটু ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে যায়। এরপরই ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের দিকে যাবার সময় লুপ অফ হেনলির যে অ্যাসেন্ডিং লিম্ব, সেখানে সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন, এটা ডিস্টাল কনভলিউটেড নালীতে হয় কাছাকাছি, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন আয়ন পুনঃশোষিত হয় দেহতে ইলেকট্রোলাইট ব্যালেন্স করে এবং ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য। ডিস্টাল কনভলিউটেড নালিকাতে সোডিয়াম, পটাশিয়াম, হাইড্রোজেন আয়ন, ক্লোরিন, বাইকার্বনেট এবং পানি, এখানেও ব্লাড প্রেশার রেগুলেশনের একটা ব্যাপার থাকে এবং অ্যাসিড বেজের ব্যালেন্সের একটা ব্যাপার। কালেক্টিং টিউবিউলে পানি, ক্লোরিন, সোডিয়াম এবং ইউরিয়া আবারও পুনঃশোষিত হয়। টিউবিউলার রিঅ্যাবজর্পশন। টিউবিউলার রিঅ্যাবজর্পশন বলতে বোঝায় মুভমেন্ট অফ ওয়াটার অ্যান্ড সলিউটস ফ্রম দ্য নেফ্রন টিউবিউল ব্যাক ইনটু সার্কুলেশন। এর অর্থ হচ্ছে ওয়াটার এবং সলিউটস যেগুলি গ্লোমেরুলার ফিল্ট্রেটে থাকে সেইগুলো ব্লাড স্ট্রিমে পৌঁছে দেয়া বা রেনাল টিউবিউল থেকে বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল এবং কালেক্টিং টিউবিউলের মধ্য থেকে, অর্থাৎ রেনাল টিউবিউলের মধ্য থেকে চারিদিকে যে পেরিটিউবুলার ক্যাপিলারিজ থাকে সেখানে প্রয়োজনীয় সলিউটস এবং সাবস্টেন্সগুলো মুভমেন্টকেই রিঅ্যাবজর্পশন বোঝায়। এখানে আমরা দেখি যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিজে কোন কোন জিনিসগুলি রিঅ্যাবজর্বড হচ্ছে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে পেরিটিউবুলার ক্যাপিলারিজে যেসব সাবস্টেন্স রিঅ্যাবজর্বড হচ্ছে সেগুলো হচ্ছে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ইউরিয়া, ওয়াটার এবং বাইকার্বনেট। এরপরই সলিউশনটি লুপ অফ হেনলির দিকে চলে যাবে এবং সেখানে ওয়াটার রিঅ্যাবজর্বড হবে। এরপর লুপ অফ হেনলির অ্যাসেন্ডিং লিমে সোডিয়াম, ক্লোরাইড এবং পটাশিয়াম রিঅ্যাবজর্বড হবে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে সোডিয়াম, ক্লোরাইড, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম এবং বাইকার্বনেট আবারও পেরিটিউবুলার ক্যাপিলারিজের মাধ্যমে অ্যাবজর্বড হয়ে ব্লাড স্ট্রিমে ফেরত যাবে এবং কালেক্টিং টিউবিউলে সোডিয়াম, ক্লোরাইড, ইউরিয়া এবং ওয়াটার আবারও রিঅ্যাবজর্বড হয়ে পেরিটিউবুলার ক্যাপিলারিজের মাধ্যমে মেইন ব্লাড স্ট্রিমে প্রবেশ করবে। এর মাধ্যমেই এই যে রেনাল টিউবিউলসের যে সাবস্টেন্সগুলি আবার ব্লাড স্ট্রিমে ফেরত নেওয়া দরকার সেগুলি ব্লাড স্ট্রিমে ফেরত চলে যাবে। আশা করি তোমরা টিউবিউলার রিঅ্যাবজর্পশনটি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে, সেটি হচ্ছে সক্রিয়করণ বা অ্যাক্টিভ সিক্রেশন। এটাকে সিলেক্টিভ সিক্রেশনও বলে। এই সিলেক্টিভ সিক্রেশনও এই রেনাল টিউবিউলসও হয়ে থাকে। এখানে আমরা দেখে নিই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে কোন কোন জিনিসগুলি আবার পুনঃশোষিত হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারিজ থেকে। এক্ষেত্রে আমরা আগেই বলে নিই যে সিক্রেশনটা বলতে বোঝায় হচ্ছে কোন কোন উপাদানগুলি ব্লাড স্ট্রিম থেকে আবারও এই রেনাল টিউবিউলসে চলে আসবে। সেগুলো হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলের ক্ষেত্রে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং কিছু ড্রাগ রেসিডিউ, হাইড্রোজেন আয়ন এবং অ্যামোনিয়াম আয়ন। এখানে ক্রিয়েটিনিনটা হচ্ছে এক ধরনের মাসেল প্রোটিন ক্রিয়েটিনের ওয়েস্ট প্রোডাক্ট। আর এখানে সোডিয়াম আয়ন যে সিক্রেট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাসিড বেস ব্যালেন্সের জন্য। ইউরিয়া সিক্রেটেড হয়ে আবারও টিউবে ফেরত আসছে, সেটা লুপ অফ হেনলিতে। ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে ফেরত আসছে হাইড্রোজেন আয়ন, পটাশিয়াম আয়ন এবং হাইড্রোজেন, পানি, ক্লোরিন এবং সোডিয়াম, ইউরিয়া এগুলি আবারও কালেক্টিং টিউবিউলে ফেরত চলে আসবে এই সিক্রেশনের মাধ্যমে। অ্যাক্টিভ সিক্রেশন। অ্যাক্টিভ সিক্রেশন বা সিক্রেশন বলতে চারিদিকের পেরিটিউবুলার ক্যাপিলারিজ বা মেইন ব্লাড স্ট্রিম থেকে রেনাল টিউবিউলসে কিছু কনস্টিটিউয়েন্টের সিক্রেশনকে বোঝায়।
যেগুলি ইউরিনের মাধ্যমে আমরা বের করে দিতে চাই। এখানে রেনাল টিউবিউলস দেখা যাচ্ছে নেফ্রনের। এখানে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যে জিনিসগুলো সিক্রেটেড হয় সেগুলো হচ্ছে, যেগুলি ব্লাড স্ট্রিম থেকে আবার ফেরত আসে, সেগুলো হচ্ছে ক্রিয়েটিনিন, কিছু ড্রাগ রেসিডিউ এবং হাইড্রোজেন আয়ন। হাইড্রোজেন আয়নটা এখানে খুবই ইম্পর্টেন্ট, কারণ হাইড্রোজেন আয়ন সিক্রেশনের মাধ্যমে অ্যাসিড বেসের ব্যালেন্স হয়। এরপর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন সিক্রেটেড হয়। হাইড্রোজেন আয়ন সিক্রেশন এখানে অ্যাসিড বেস ব্যালেন্স করে এবং সোডিয়াম এবং ওয়াটারের যে একটা বিনিময়, সেটা এখানে ব্লাড ভলিউম মেনটেনের মাধ্যমে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, এবং বাইকার্বনেট এবং হাইড্রোজেন সিক্রেশন এবং আদান প্রদান সেটা অ্যাসিড বেস ব্যালেন্স করে। অ্যাসিড বেসের ব্যালেন্সটা আমরা এর পরের ধাপে আলোচনা করব। রক্তের পিএইচ রক্তে অ্যাসিডিটির ইন্ডিকেটর। আমাদের রক্তের পিএইচ একটি ন্যারো রেঞ্জের মধ্যে থাকে। এই ন্যারো রেঞ্জটি 7.35 থেকে 7.45 পর্যন্ত। এর মধ্যে যদি মাইনর ডেভিয়েশনও দেখা দেয় তাহলে প্রোটিন স্টেবিলিটি এবং বায়োকেমিক্যাল প্রসেসের মধ্যে প্রবলেম দেখা দেয়। তো আমরা দেখি যে এক্সক্রিয়েটরি সিস্টেম কিভাবে এই বাইকার্বনেট এবং হাইড্রোজেনের সাম্যাবস্থা করছে অথবা অ্যাসিড বেসটাকে ব্যালেন্সে রাখছে। আমাদের এক্সক্রিয়েটরি সিস্টেম বাইকার্বনেটকে রিঅ্যাবজর্ব করে ব্লাডে পৌঁছে দেয় এবং হাইড্রোজেন আয়নগুলোকে এক্সক্রিয়েটেড করে দেয় ইউরিনের সাথে। বোম্যানস ক্যাপসুলে যখন ইউরিন ফর্মেশনের প্রথম প্রসেস আলট্রাফিল্ট্রেশন হয়, তাতে অলমোস্ট ব্লাড প্লাজমার সব বায়োকার্বনেটই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে চলে যায়। এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে প্রায় 80 থেকে 90% রিঅ্যাবজর্বড হয়ে যায় ব্লাড স্ট্রিমে বাইকার্বনেটগুলো। এই বাইকার্বনেট আয়নগুলো কিভাবে প্রক্সিমাল কনভলিউটেড টিউবের লিউমেন হয়ে এবং টিউবুলার সেল হয়ে ব্লাড স্ট্রিমে ফেরত যাচ্ছে তা এখানে দেখানো হয়েছে। এরপর যখন ডিস্টাল কনভলিউটেড টিউবিউলের দিকে অগ্রসর হয় ফ্লুইডটা, তখন সেখানে প্রচুর হাইড্রোজেন আয়ন সিক্রেটেড হয় ব্লাড থেকে। সেই হাইড্রোজেন আয়নগুলোর সিক্রেশনের কারণেই এখানে আরও কিছু বাইকার্বনেট তৈরি হয়। ডান দিকের যে বিক্রিয়াটি দেখাচ্ছে সেটা, এখানে বাইকার্বনেটগুলি উৎপন্ন হয়ে আবারও ব্লাড স্ট্রিমে ফেরত যায় এবং হাইড্রোজেন আয়নগুলো হাইড্রোজেন ফসফেট এবং অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে ইউরিন ফর্মে ইউরিনের সাথে বের হয়ে যায়। অনেকখানি পড়লাম। ইউরিয়া সাইকেল এবং ইউরিন ফর্মেশন একটা অনেক ইলাবোরেট অংশ, এটা পড়তে সময়ও লাগে, বুঝতেও সময় লাগে। তো আশা করছি লেকচার 2টা তোমরা ভালো মতো বুঝেছো এবং বাসায় অনুশীলন করবে। আর নেক্সট ক্লাসের পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সোশ্যাল ডিস্টেন্স প্র্যাকটিস করো। আল্লাহ হাফেজ।